আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৫৫ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৫৫ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 31 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0 বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। এদের সাধারণ স্পর্শক এবং স্পর্শবিন্দু নির্ণয় করো। প্রথমে আমাদেরকে দেখাইতে হবে যে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে কি না। এখন দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে হলে কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় এদের ব্যাসার্ধের অন্তর্ফলের সমান। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বড় বৃত্তের ব্যাসার্ধ হবে R1 এবং ২ নম্বর বৃত্তের ব্যাসার্ধ হবে R2। এদের বিয়োগফল হবে সর্বদা এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 হলো ব্যাসার্ধ দুটির মধ্যবর্তী দূরত্ব বা ব্যাসার্ধ দুটির অন্তর্ফলের সমান। এটি প্রমাণ করার জন্য আমাদেরকে উভয় বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে। এখানে প্রথম বৃত্তের কেন্দ্র C1 হলো x এর সহগ অর্থাৎ -2 ডিভাইড বাই -2 এবং y এর সহগ 4 ডিভাইড বাই -2 অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্র হবে 1 এবং -2। এর ব্যাসার্ধ হবে R1 অর্থাৎ g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c অর্থাৎ R1 ইকুয়ালস টু g স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস c অর্থাৎ -32 এর বিয়োগফল অর্থাৎ প্লাস 31 প্লাস 31 1 প্লাস 4 প্লাস 31 অর্থাৎ R1 এর ভ্যালু √36 বা 6। আবার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2 হবে x এর সহগ অর্থাৎ 4 ডিভাইড বাই -2 এবং y এর সহগ -4 ডিভাইড বাই -2 অর্থাৎ দ্বিতীয় বৃত্তের কেন্দ্র -2, 2 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে R2 ইকুয়ালস টু g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c অর্থাৎ g স্কোয়ার ভ্যালু -2 স্কোয়ার প্লাস f স্কোয়ার ভ্যালু 2 স্কোয়ার মাইনাস c অর্থাৎ -7। এখানে 4 প্লাস 4 মাইনাস 7 অর্থাৎ 1 অর্থাৎ R1 মাইনাস R2 করলে আমরা পাই 6 মাইনাস 1 অর্থাৎ 5। এখন আমরা কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে C1 C2। দুটি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমাদের ভুজদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার এবং কোটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার করতে হয় এবং তাদের বর্গমূল করতে হয়। অর্থাৎ 1 মাইনাস -2 অর্থাৎ +2 হোল স্কোয়ার প্লাস -2 -2 হোল স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 16 অর্থাৎ 5। এখান থেকে আমরা পাই C1 C2 ইকুয়ালস টু R1 মাইনাস R2 অর্থাৎ বৃত্ত দুটি অন্তস্থভাবে স্পর্শ করে। অন্তস্থভাবে পরস্পরকে স্পর্শ করে দেখানো হলো। তার মানে এই অঙ্কের ফার্স্ট হাফ করা আমাদের হয়ে গেছে। এখন আমাদেরকে এর সাধারণ স্পর্শক এবং স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। সাধারণ স্পর্শক অর্থাৎ এই পয়েন্টে আমাদের স্পর্শকটি নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের প্রথমে স্পর্শবিন্দুটি নির্ণয় করতে হবে। এরপরে যদি আমরা স্পর্শবিন্দুটি নির্ণয় করতে পারি তারপর সেই স্পর্শবিন্দুতে স্পর্শক অর্থাৎ যে কোনো একটি বৃত্তের স্পর্শক নির্ণয় করলেই আমরা স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকটি পেয়ে যাব। তাই চলুন প্রথমে স্পর্শবিন্দুটি নির্ণয় করে নেওয়া যাক। স্পর্শবিন্দু নির্ণয়। স্পর্শবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথম বৃত্ত হতে সেকেন্ড বৃত্তটি বাদ দিতে হবে। অর্থাৎ C1 মাইনাস C2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 31 মাইনাস দ্বিতীয় বৃত্তটি বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা পাবো -x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y
-7 = 0। এখানে x² কাটা যায়, y² কাটা যায়। -2x -4x হয় -6x। সরি, আমি দুঃখিত, এখানে স্পর্শবিন্দু নয়, স্পর্শক নির্ণয় করা হবে। স্পর্শক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম সমীকরণ হতে দ্বিতীয় সমীকরণ বাদ দিলে আমরা পাই -6x, 4y + 4y অর্থাৎ 8y, এবং -31 এবং -7 = -38 = 0। তো সমীকরণকে -1 দ্বারা গুণ করলে আমরা পাই 6x - 8y + 38 = 0। এখন উক্ত সমীকরণটিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 3x। 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 3x + 4y + 19 = 0। এটি হলো আমাদের সাধারণ স্পর্শক। এখন আমাদের স্পর্শবিন্দুর নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাই স্পর্শবিন্দুকে যদি আমরা P দ্বারা চিহ্নিত করি তাহলে C1 এবং C2 P বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, বা এখানে যদি আমরা রেখাটি এঁকে নিই তাহলে এইখানে আমাদের C1, এইখানে C2 আর এইখানে P, অর্থাৎ আমাদের স্পর্শবিন্দুটি রয়েছে C1 C2। C1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1, -2, C2 এর ভ্যালু আমাদের -2, 2। আমাদের P এর ভ্যালু অর্থাৎ আলফা বিটার ভ্যালু বের করতে হবে। এখানে CP হলো আমাদের R1, অর্থাৎ C1P = আমরা লিখতে পারি 6, C2P = আমরা লিখতে পারি 1, এবং C1 C2 হলো 5। তাহলে এতটুকুর ভ্যালু 5, এতটুকুর ভ্যালু 1। তাহলে আমরা বলতে পারি C1P রেখাটি C2 বিন্দুতে 5:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমি আবার বলছি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হতে আমরা পাই C1P এর ভ্যালু 6, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হতে পাই C2P এর ভ্যালু হলো 1, এবং C1 C2 এর দূরত্ব হলো 5। তাহলে এখান থেকে আমরা পাই CP সম্পূর্ণ রেখাটি C2 বিন্দুতে 5:1 বিন্দুতে অন্তর্বিভক্ত হয়। এখান থেকে আমরা C2 এর ভ্যালু বের করতে পারি। C2 হলো, আচ্ছা, এর আগে আমরা অন্তর্বিভক্তকরণের সূত্রটি নিয়ে আলোচনা করা যাক। যদি কোনো রেখাংশ x1 y1 x2 y2 স্থানাঙ্ক, সাইড নোটে সূত্রটি লিখে নিলে পরবর্তীতে আমাদের অনেক কাজে দেবে। এই সূত্রটি নিয়ে আমরা পরবর্তীতে সরলরেখায় আরও আলোচনা করব, তবে আপাতত এই সূত্রটি তোমরা খাতায় নোট করে রাখতে পারো। যদি AB রেখাংশ M বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত হয়, সেক্ষেত্রে M এর স্থানাঙ্ক হবে x = M1 + M2, M1 x2 + M2 x1, এবং কোটি এর ভ্যালু হবে M1 + M2, এবং উপরে M1 y2 + M2 y1। পুরো সূত্রটি খাতায় নোট করে রাখতে পারো। যদি কোনো রেখাংশ AB M বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত হয়, M1:M2, সেক্ষেত্রে M বিন্দুর স্থানাঙ্ক হবে x এবং y। সেই x এবং y এর ভ্যালুটি আমরা A এবং B এর স্থানাঙ্কগুলো ব্যবহার করে বের করতে পারি। সেই সূত্রটি হলো ভুজের ক্ষেত্রে M1x2 + M2x1 / M1 + M2, এবং কোটির ক্ষেত্রে M1y2 + M2y1 / M1 + M2। এখন এই ফর্মুলাটি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। যেহেতু আমাদের 5:1 অনুপাতে বিভক্ত হয়েছে, তাই আমরা নিচে লিখতে পারি 5 + 1 5 + 1 M1x2 অর্থাৎ 5 আলফা, M1y2 অর্থাৎ 5 বিটা, প্লাস M2x1 অর্থাৎ 1:2 M2y1 1:1। এটি হলো আমাদের C2 এর ভ্যালু, অর্থাৎ C2 = আমরা লিখতে পারি 5 আলফা - 2 / 6, 5 বিটা + 2 / 6। কিন্তু আমরা আগে থেকে জানি C2 এর ভ্যালু হলো -2, 2, অর্থাৎ এর সাথে আমরা তুলনা করলে আলফা এবং বিটার ভ্যালু পাবো, অর্থাৎ 5 আলফা - 2 / 6 = 2, এবং
5 বিটা প্লাস 2 ডিভাইড বাই 6 ইকুয়ালস টু 2। এখান থেকে আলফার ভ্যালু আসবে 5 আলফা মাইনাস 2 ইকুয়ালস টু 12, 5 আলফা ইকুয়ালস টু 14, অর্থাৎ আলফার ভ্যালু 14/5, এবং 5 বিটা ইকুয়ালস টু 12 মাইনাস 2 এবং 5 বিটা ইকুয়ালস টু 10/5 অর্থাৎ 2। এখান থেকে আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক পাই 14/5 এবং কমা 2। এখান থেকে আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক পাই 14 ডিভাইড বাই 5, 2। পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। আমাদের এখানে দেখাইতে বলা হয়েছে যে এই দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে কিনা। আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত হলো এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধের পার্থক্যের সমান। এর জন্য আমরা বৃত্ত দুটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে নিয়েছি। প্রথম বৃত্তের কেন্দ্র হলো 1, -2 এবং ব্যাসার্ধ 6, এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হলো -2, 2 এবং ব্যাসার্ধ 1। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। এরপর আমাদেরকে বলা হয়েছে এদের সাধারণ স্পর্শক এবং স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আমরা সাধারণ জ্যায়ের মতোই একটি সমীকরণ হতে অন্য সমীকরণটি বিয়োগ করলেই আমরা এদের সাধারণ স্পর্শকের সমীকরণটি পেয়ে যাই। প্রদত্ত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ হবে 3x - 4y + 19 = 0। এরপর আমাদেরকে বলা হয়েছে এদের স্পর্শবিন্দু নির্ণয় করতে। এইটি একটু ভালো করে বুঝবেন। স্পর্শবিন্দুকে আমরা যদি পি ধরে নিই, পি এর স্থানাঙ্ক আলফা, বিটা, এবং এখানে আমরা জানি C1P এর ডিস্টেন্স হলো প্রথম ব্যাসার্ধের সমান। প্রথম ব্যাসার্ধ হলো 6 এবং C2P অর্থাৎ দ্বিতীয় ব্যাসার্ধ এর ভ্যালু 1 অর্থাৎ, এবং C1 C2 এর ভ্যালু 5। তাই আমি বলতে পারি C2 বিন্দুতে CP রেখাংশটি 5:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এখান থেকে আমরা অন্তর্বিভক্তিকরণের ফর্মুলাটি ব্যবহার করে C2 এর স্থানাঙ্ক নির্ণয় করে নিয়েছি, এবং আমরা আগে থেকেই জানি C2 এর স্থানাঙ্ক দুটি। সেখান থেকে আমরা আলফা এবং বিটার ভ্যালু বের করেছি, যা আমাদের নির্ণয়ে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। এই অধ্যায়ে এই ফর্মুলাটি আমাদের অজানা। এই ফর্মুলাটি নিয়ে আমরা পরবর্তীতে সরলরেখার চ্যাপ্টারে অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত ফর্মুলাটি নোট খাতায় লিখে রাখলে সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।